ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো আজকে আমরা শুরু করছি একটা নতুন চ্যাপ্টার, আমাদের ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম। তো অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম কী, কেন করা হয় আর কীভাবে করা হয় সেটা নিয়ে আজকে আমরা ডিটেলে আলোচনা করব। তো সবার আগে আমরা চ্যাপ্টারের নামের মানে বুঝি। কী লেখা আছে এখানে? অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের পার্টনারশিপ বলতে যখন একের চেয়ে বেশি, অর্থাৎ 2 জন 3 জন 4 জন এমন কয়েকজন মিলে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করছে, তখন তাকে আমরা পার্টনারশিপ ফার্ম বলবো। ঠিক? তো প্রশ্ন উঠবে, স্যার কয়জন হতে পারে পার্টনারশিপের মধ্যে? এখানে আমি বলে দিচ্ছি, পার্টনার মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম এটা আমরা যাবে আপ টু 50 জন অবধি। কি বুঝতে পারলাম? তো এবার পার্টনারশিপ ফার্মে মিনিমাম 2 জন হয়, জানতে পারলাম, আর ম্যাক্সিমাম 50 জন অবধি আমরা যেতে পারি। নাও এবার প্রশ্ন উঠছে যে স্যার পার্টনারশিপ ফার্ম করছি কেন আর কীভাবে করব, তাই তো? তো সবার আগে আমি বলে দিই যে আমরা পার্টনারশিপ ফার্ম করি কেন, ভালো মতো বুঝবো কথাটা। পার্টনারশিপ ফার্ম করার মেন উদ্দেশ্য কী? পার্টনারশিপ ফার্ম যখন কেউ একাই ব্যবসা করছে, এক মালিকানা কারবার কেউ রান করছে, ওই সময় হয় কি, ও একাই ক্যাপিটাল লাগায়, ও একাই সমস্ত কাজ দেখাশোনা করে, সমস্ত রিস্ক সে একাই নেয়। এখানে ক্যাপিটাল স্ট্রাকচার বা রিস্ক টেকিং সেটা খুব ভালো মতো হতে পারে না। এর জন্যই আমরা পার্টনারশিপ বিজনেস করে থাকি। এর মধ্যে হয় কি, এর মধ্যে ক্যাপিটাল বেশি আসবে, কাজের দায়িত্ব ভালো মতো বন্টন করা হবে, ও ওই কাজটা করবে, একজন আরেক ওই কাজটা করবে, একজন ওই কাজটা করবে। তো এরকম করে কি কাজটা ভালো হবে আর ব্যবসা বড় হবে। কি? তো আমরা বুঝতে পারলাম কি করা হয়। এইবার পার্টনারশিপ ফার্ম যখনই আমরা করছি, কেন করলাম বুঝতে পারলাম যে এখানে আমাদের টাকা বেশি আসবে। ফার্স্ট অফ অল তো যে হ্যাঁ, একাই যত টাকা লাগাতে পারে তার চেয়ে বেশি টাকা কয়েকজন মিলে লাগাতে পারে। তারপরে রিস্ক সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তোমাকে একাই সব রিস্ক নিতে হবে না। লস হলে তোমার একার সমস্ত লস হবে না, এটাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই না? তো এরকম করে নানান কারণে কিন্তু আমরা করে থাকি। এইবার কথা হচ্ছে যে পার্টনারশিপ ফার্ম, আর আগে আমরা কি করতাম? আগে আমরা করতাম হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম। এটা ভালো মতো বুঝতে হবে। আগে আমরা করতাম সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম। নাও সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম মানে এক মালিকানা কারবার। এটা কেন? এটা আমরা ক্লাস 11-এ করছি। এর মধ্যে আমরা জার্নাল, লেজার, ক্যাশবুক, ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলো সব করছি। পার্টনারশিপ ফার্মের মধ্যে এগুলো সবই হবে। আর রিপিট, পার্টনারশিপ ফার্মে কিন্তু নতুন কিছু নাই। পার্টনারশিপ ফার্মে এগুলো সবই হবে যেগুলো আমরা 11-এ শিখছি। তার সঙ্গে আরও নতুন কিছু হবে। কেন নতুন কিছু হবে ওটা বুঝি আগে। দেখো, আগে হতো কি, যে ব্যবসায় একাই মালিক কাজ করছে, ও সমস্ত কাজ করলো, সমস্ত দায়িত্ব নিল, সমস্ত টাকা নিজের থেকে লাগালো, তাই না? তারপরে ওর যা ব্যবসায় প্রফিট হয়েছে সব প্রফিটটা সে নিজে বাড়িতে নিয়ে গেল। এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কি হবে, এখানে যখনই ব্যবসার মধ্যে টাকা তারা লাগাবে, এখানে এখন যেহেতু একাই নয়, তো আমাদের যে নেট প্রফিটটা আসছে, এই নেট প্রফিটটা কিন্তু একাই এখন মালিক নিয়ে যাবে না। এই টাকাটা এখন ডিস্ট্রিবিউট হবে ওদের পার্টনারদের মধ্যে, রাইট? তো এখানে মেন যেটা হবে যে কেন আমাকে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম করতে হবে, সেটা আমরা ফার্স্ট অফ অল তো প্রফিট শেয়ারিং, যেটা আমরা বুঝলাম যে প্রফিট শেয়ারিং, যে কোন পার্টনার কত টাকা প্রফিটের অংশ নিবে, তাই না? জানতে হবে আমাকে। এইবার ভাবো কোনো পার্টনার একটু বেশি খাটলো, কোনো পার্টনার এক্সট্রা কাজ বেশি করলো, তার জন্য সে কি নিবে? তো পার্টনার স্যালারি নিবে। তো এখানে আমরা পার্টনারদের স্যালারি বুঝবো। কোনো পার্টনার এক্সট্রা কাজ নিয়ে আসলো বা অন্য কোনো কাজ করে দিল, তার জন্য তাকে আমরা কমিশন দিতে পারি, তাই না? এছাড়া যদি কোনো পার্টনার বোনাস চায় তো বোনাস দিতে পারি ওকে আমরা। এখানে আমরা পার্টনারদের এই যাবতীয় এগুলো জিনিস আনতে পারি। এছাড়াও কয়েকটা জিনিস আছে, সেটা আমি আগামীতে বলতেছি। দেখো, মেন এগুলো আমরা কিন্তু পার্টনার্সরা নিয়ে থাকে, যেটা কিন্তু আমাদের সোল প্রোপ্রাইটারশিপ ফার্মে আগে হতো না। এই সব টাকা সব কিছু সব মালিক নিয়ে যেত, তাই না? তো এইবার যখন পার্টনার্সরা ব্যবসা করছে, এগুলো সমস্ত জিনিস একটা ডকুমেন্টে, একটা রিটেন ডকুমেন্টে লেখা থাকবে, একটা কাগজে স্পষ্ট লেখা থাকবে যে কোন পার্টনার কত টাকা স্যালারি নেবে, কোন পার্টনার কমিশন কত টাকা নেবে, কোন পার্টনার বোনাস নেবে, কার প্রফিট শেয়ারিং রেশিও কী হবে। যদি আমরা লেট সাপোজ কারো কাছ থেকে লোন নিলাম, তো লোনের উপরে ইন্টারেস্ট কীভাবে প্রোভাইড করবো, তাই না? তো এই যাবতীয় জিনিসগুলা একটা ডকুমেন্টে লেখা থাকে। কোথায় লেখা থাকে? একটা ডকুমেন্টে। আর এই ডকুমেন্টটাকে আমরা বলি হচ্ছে পার্টনারশিপ ডিড। এই ডকুমেন্টকে আমরা বলবো পার্টনারশিপ ডিড।
কি বুঝতে পারলাম? তো পার্টনারশিপ ডিড কি, পার্টনারশিপ এগ্রিমেন্ট, এটা এগ্রিমেন্ট কপি একটা, যার মধ্যে পার্টনারদের যাবতীয় এই যে তথ্য লেখা থাকবে, এই ডিড লেখা থাকবে, এর মধ্যে কোম্পানির নামও লেখা থাকবে, আমরা বইতে বুঝবো কোম্পানির নাম কি আছে, কোম্পানি কোনো শিলমোহর আছে কিনা, তারপরে কোম্পানির অ্যাড্রেস কি আছে, এই যাবতীয় সব জিনিস এই পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকে। কি বুঝতে পারলাম? তো এই সমস্ত জিনিস এখানে হয়ে থাকে। তো এটা হলো পুরোপুরি আমরা পার্টনারশিপ ফর্ম আলাদা করে কেন করতেছি তার জন্য। আমরা এখন বুঝলাম যে পার্টনারশিপ ফর্ম কি জিনিস, কেন করতে হয় সেটা বুঝলাম, আর পার্টনারশিপ ডিডটা বুঝলাম। এইবার একটা কথা আমরা বলি যে আমরা ক্লাস 11-এ আমরা কতগুলো কনসেপ্ট পড়ছিলাম মনে পড়ে? গোয়িং কনসার্ন কনসেপ্ট ছিল, তারপরে সেপারেট লিগ্যাল এন্টিটি কনসেপ্ট ছিল, এমন কতগুলো কনসেপ্ট আমরা পড়ছিলাম। তো ওখানে সেপারেট লিগ্যাল এন্টিটি কনসেপ্ট ভালো মতো বুঝবা। দেখো, সেপারেট লিগ্যাল এন্টিটি কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা পড়ছিলাম 11-এ। এর মধ্যে হতো কি, এর মধ্যে যারা মালিক আছে, মালিক এবং ব্যবসা দুটো আলাদা জিনিস আমরা বুঝতাম। এক্সাম্পল নিয়ে বুঝি, এ অ্যান্ড বি এরা মালিক, আর এদের কোম্পানির নাম হচ্ছে এ বি। যদি বুঝতে না পারি এখানে কিন্তু আকাশ বিকাশ, দুটো পার্টনার আছে, এরা মিলে ব্যবসা করতেছে। এইবার যে ব্যবসাটা করতেছে, সেই ব্যবসার নাম দিলাম আমি কি বলে শিলিগুড়ি স্টোর, ব্যবসার নাম দিলাম শিলিগুড়ি স্টোর, এটা কিন্তু বিজনেস নেম, ঠিক? এটা শিলিগুড়ি স্টোর ব্যবসার নাম। আকাশ বিকাশ মিলে কোনো একটা জিনিস বিক্রি করতেছে, তার দোকানের নাম দিলাম শিলিগুড়ি স্টোর। এইবার আমরা সব সময় সেপারেট লিগ্যাল এন্টিটি কনসেপ্টের মধ্যে জানতাম যে মালিক আর ব্যবসা একটা আলাদা ব্যক্তি, ঠিক? এবার আমরা যখনই অ্যাকাউন্টস করব, সেখানে সব সময় আমরা যখনই অ্যাকাউন্টস করব সেখানে আমরা সব সময় ব্যবসার অ্যাকাউন্টস করব, ব্যবসার দিক দিয়ে ভেবে অ্যাকাউন্টস করব যে ব্যবসার জন্য কি আসে কি আসবে না, কি যাবে কি যাবে, কি বুঝতে পারলাম? তো আমরা যখনই করব সবসময় একটা ব্যবসার দিক দিয়ে ভেবে করবো। আর ব্যবসায় মেনলি 3 ধরনের অ্যাকাউন্টস আমরা করে থাকি, আমরা 3 ধরনের অ্যাকাউন্টস করে থাকি। প্রথম হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এরপর আমরা করে থাকি এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক? তো এই 3টা মেন আমরা অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ব্যবসার নামে করে থাকি অন অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মে। এবার এটা হয় কীভাবে আর কি কি আসে এর মধ্যে সেটা আমরা এখন আলোচনা করব। ভালো মতো করে বুঝি। দেখো, ক্লাস 11-এ আমরা জার্নাল, লেজার, ক্যাশবুক, ট্রায়াল ব্যালেন্স, তারপরে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলো বানানো আমরা শিখছিলাম। ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমাদের গ্রস প্রফিট আসতো মনে পড়ে, আর ওই গ্রস প্রফিট আমরা নিয়ে যেতাম কোথায়? পিএল অ্যাকাউন্টে, তাই না? আমি একটু পিএল অ্যাকাউন্টটা বানাই, একটু আগে ক্লাস 11টাকে রিভাইজ করি ভালো মতো করে, ভালো মতো বুঝো। দেখো কি হচ্ছে, এটা আমাদের পিএল অ্যাকাউন্ট। আমরা জানি পিএল অ্যাকাউন্টের নেচার, পিএল অ্যাকাউন্টের নেচার কি? নমিনাল অ্যাকাউন্ট। এটা এক ধরনের নামিক হিসাব খাত, যার মধ্যে, এবার নামিক হিসাব খাত কি জিনিস ভালো মতো বুঝে নাও এটা কেউ। নামিক হিসাব খাত যার মধ্যে আমরা ডেবিট সাইডে আমরা কি আনি? সমস্ত খরচ ক্ষতি নিয়ে আসি, আর ক্রেডিট সাইডে আমরা কি আনি? আমি এখানে লিখে দিই, তাই না? ডেবিট আর ক্রেডিট। এবার ঠিক আছে, তো আমরা ডেবিট সাইডে সমস্ত খরচ ক্ষতি আনি, আর ক্রেডিট সাইডে আমরা সমস্ত লাভ প্রফিট এগুলো আমরা নিয়ে আসি, ঠিক আছে? পিএল অ্যাকাউন্ট এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। এর ডেবিট সাইডে কি আসে? এর ডেবিট সাইডে সমস্ত খরচ ক্ষতি আমরা জানতাম, ক্লাস 11-এ পড়ছি। আর ক্রেডিট সমস্ত আমরা কি বলে প্রফিট বা লাভের টাকাগুলো আনতাম। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো পিএল অ্যাকাউন্টটা। এটা ক্লাস 11-এর অঙ্ক করাচ্ছি আমি, হ্যাঁ? এখানে আমরা আগে বাই গ্রস প্রফিট এগুলো আনতাম। গ্রস প্রফিট ট্রেডিং অ্যাকাউন্ট এখানে চলে আসতো। তারপর আমাদের এখানে আসতো কমিশন রিসিভ, যদি আমি কমিশন রিসিভ করি ওটা আমি নিয়ে আসতাম। যদি আমি কোনো জায়গা থেকে ব্যাংকের ইন্টারেস্ট পাইতাম, ব্যাংক ইন্টারেস্ট পাইতাম, ওগুলো আনতাম আমরা। তো যা যা টাকা পাইতাম, যা যা ইনকাম হতো সেগুলো এই জায়গাটায় আসতো। আর এই সাইডে কি আসতো? টু অল এক্সপেন্স, যা যা খরচা, তাই না? যেমন ক্যারেজ আউটওয়ার্ড হয়ে গেল, যেমন স্যালারি হয়ে গেল, তাই না? যেমন ফ্রেট আউটওয়ার্ড হয়ে গেল, তারপরে কি বলে কমিশন হয়ে গেল, কমিশন পেড, এই যাবতীয় যা যা খরচা, সব খরচাগুলো আমরা এই পাশে নিয়ে আসতাম। এটা সব খরচা।
যা যা টাকা আসছে এই পাশে আসলো, যা যা টাকা গেল খরচা হলো এই পাশে আসলো। এবার যা টাকা আসছে এখান থেকে, যা টাকা খরচা হলো এখানে, এখান থেকে এখানে বিয়োগ করে যা পাইতাম সেটাকে আমরা লিখতাম টু নেট প্রফিট। টু নেট প্রফিট, এটা হলো আমাদের পিএল অ্যাকাউন্টের কাজ। আগে হতো কি, এই নেট প্রফিট যে টাকাটা আসতো, এই পুরো টাকাটা যে মালিক, যে ক্যাপিটাল, সে তার সঙ্গে নিয়ে যেত। ঠিক এইবার আমরা যদি অ্যাকাউন্টিং বা পার্টনারশিপ ফর্ম করছি, তো আমরা এর পরবর্তী যে রূপটা, যেটা আমি একটু আগে বললাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, কি বানাবো এখানে আমরা? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমরা এই অ্যাকাউন্ট বানাবো অ্যাকচুয়ালি, ভালো মতো বুঝবা, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এখানে এটা আনতাম, ডেবিট ক্রেডিট। পিএল অ্যাকাউন্ট যেমন একটা নমিনাল অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টও সেম এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। এখানেও আমরা ডেবিটে সমস্ত খরচ ক্ষতি আনবো, আর ক্রেডিটে সমস্ত টাকা যেগুলো যেগুলো আছে সেগুলো আনবো। এবার ভালো মতো বুঝো, এই নেট প্রফিটটা আগে মালিক নিজে নিয়ে চলে যেত, বাট এখন মালিক নিজে নিয়ে যেতে পারবে না, বিকজ আরও কয়েকজন মালিক হয়ে গেছে, তাই না? তো এখন এই নেট প্রফিট চলে আসবে এই পাশে, রাইট? বাই নেট প্রফিট। আমাদের কোশ্চেনে নেট প্রফিট গিভেন থাকবে, দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে, আমরা নেট প্রফিটটা এই পাশে নিয়ে আসবো। এইবার যা যা খরচ কি একটু আগে আমি বললাম যে পার্টনার যদি স্যালারি নেয়, তো পার্টনার স্যালারি নিল, পার্টনারের স্যালারি এ পাশে আসলো। পার্টনার যদি কমিশন নিল, তো পার্টনারের কমিশন এ পাশে আসবে। পার্টনার যদি বোনাস নেয়, ওর বোনাস এ পাশে আসবে। এইবার এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আইওসি। এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি জিনিস? পার্টনাররা বলতে পারে, মালিকরা বলতে পারে যে ভাই আমি 5 লাখ টাকা ব্যবসায় লাগাবো, এই টাকা ব্যাংকে রাখলে আমি সুদ পাইতাম, তো এখানে টাকা দিচ্ছি, তো আমাকে সুদ দাও। তো ব্যবসাকে বলতে পারে পার্টনার তো আমাকে সুদ দাও, তো ওকে সুদ দিব, তো ওই টাকাটা এখানে, ওটা ব্যবসার জন্য খরচা, ওই টাকাটা এখানে আসতে পারে। এর ছাড়া আর কি আসতে পারে? এর ছাড়া পার্টনার যখন ব্যবসার থেকে টাকা তুলবে, ভালো তো বুঝবা, পার্টনার যখন ব্যবসা থেকে টাকা তুলবে তখন ব্যবসা বলবে ভাই তাহলে আমাকেও সুদ দাও, তাই না? তো ব্যবসার জন্য ওটা ইনকাম হয়ে গেল, তো ওটা হয়ে গেল বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস। এর ছাড়া পার্টনাররা মিলে বলতে পারে যে কি বলে, আমরা সবাই মিলে একটা রিজার্ভ ফান্ড বানাই। আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যে এই অ্যাকাউন্টে আছে না, এই অ্যাকাউন্টটা বানানোর উদ্দেশ্য কি? পার্টনারের যা যা খরচা, পার্টনারকে যা যা দিতে হবে সেটা আনবো। তারপর সবাই মিলে একটা রিজার্ভ ফান্ড, ফিউচার যদি কোনো রকম আনসার্টেনিটি আছে, যেহেতু কোনো রকম সমস্যা হতে পারে, তো ওই যে আমরা রিজার্ভ বানাতে পারি এখানে, তো এখানে আমরা রিজার্ভও নিয়ে চলে আসবো। তো এইগুলো যা যা খরচা আছে সব খরচাগুলো নিয়ে আসার পর যেই টাকাটা বাঁচবে, এখান থেকে এই টাকা বিয়োগ করার পর যে টাকাটা বাঁচবে, ওই টাকাটা আমরা তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে টু পার্টনার্স ক্যাপিটাল বলে নিয়ে আসবো। এ বিকে আমরা সমান ভাগে যা ভাগে আছে সে ভাগে আমরা দিয়ে দেবো। এভাবে করে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম পিএল অ্যাকাউন্ট কি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি। এইবার যদি অ্যাগ্রিমেন্টে কিছু বলা না থাকে বা অ্যাগ্রিমেন্ট কিছু না থাকে, তাহলে সেটা আমরা কীভাবে করবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যদি অ্যাগ্রিমেন্টে কোনো কিছু বলা না থাকে, যে প্রফিট শেয়ারিং রেশিও কী হবে, স্যালারি কত হবে, কি হবে না হবে, যদি অ্যাগ্রিমেন্টে কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা কীভাবে করবো সেটা নিয়ে আমরা বুঝি। এখন দেখুন, when there is no information in partnership agreement, in partnership deed, ঠিক আছে? যদি কোনো রকম ইনফরমেশন না থাকে তাহলে কি হবে? মনে রাখবা, যখন কোনো রকম ইনফরমেশন নাই, তখন আমরা পার্টনারকে কোনো রকম স্যালারি, কমিশন, বোনাস কিছু দিব না। নো স্যালারি, বোনাস, কমিশন, ঠিক? যদি কোশ্চেনের মধ্যে কোনো জায়গায় ক্যাপিটালের উপরে সুদ দিতে হবে কি হবে না সেটা বলা নাই, তো আমরা সেটাও দিব না। তো নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যদি কোশ্চেনের মধ্যে কিছুই বলা নাই, তাহলে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসও কিছু করবো না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন কিছু করবো না। যদি কোশ্চেনের মধ্যে কিছু বলা নাই, ভালো মতো মনে রাখবা, যদি কোশ্চেনের মধ্যে কিছু বলা নাই, আমি কারো কাছ থেকে লোন নিলাম, তো লোন নিলে ইন্টারেস্ট দিতে হয়, নর্মালি কথা তাই না? তোমার কাছ থেকে আমি 2 লাখ টাকা ধার নিছি, তোমাকে টাকা দিলে কি সুদ সহ দিতে হবে না? যদি কোশ্চেনে কোনো কিছু বলা নাই রিগার্ডিং ইন্টারেস্ট অন লোন, তাহলে আমরা কি করব, ওর উপরে 6% ইন্টারেস্ট দিব, 6% ইন্টারেস্ট অন লোন প্রোভাইড করব আমরা, যদি কোশ্চেনে কোনো কিছু বলা নাই। তো বুঝতে পারলাম। আর এছাড়া লাস্ট যেটা
স্যার প্রফিটটা যে আসবে লাস্টে ওই প্রফিটটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করবো বা কীভাবে আমরা ডিভাইড করবো, কে কয় টাকা পাবে কে বুঝবো, তখন সব সময় যত টাকা প্রফিট আসছে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, মনে রাখবা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, সমান সমান। যদি কোশ্চেনে কোনো কিছু বলা নাই তাহলে সেটা আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে পার্টনারদের মধ্যে, অ্যামাং দ্য পার্টনার্স। ঠিক, তো যদি আমার অ্যাগ্রিমেন্টে কোনো কিছু উল্লেখ নাই তো কোনো রকম স্যালারি বোনাস কমিশন কিছু দিব না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিব না, ইন্টারেস্ট অন ড্রয়িংস দিব না, যদি লোনের উপরে ইন্টারেস্ট দিব 6% দিব পুরো বছরে না, আর ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো, ইকুয়ালি ডিস্ট্রিবিউট প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং পার্টনার্স, অ্যামাং পার্টনার্স। তো এগুলো আমরা সাধারণত করে থাকি, কথা বুঝতে পারলাম। তো এবার আমরা নেক্সট দিন পিএল অ্যাপ্রোপ্রিয়েশনকে আরও ভালো মতো করে বুঝবো, ততক্ষণ তোমরা ভালো মতো করে থিওরি পড়ো, ভালো মতো বুঝো। আর একটা কথা, এই পুরোপুরি যে কনসেপ্টটা আছে এটা আমাদের 1932 সাল, 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট, 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে করা হয়। ঠিক, তো পরীক্ষা যদি কোশ্চেন আসে যে কোন সাল অনুযায়ী হয়, 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী আমরা পুরো অঙ্ক ফরম্যাট করে থাকি। আশা করি বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।